জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সকলে দোয়া গ্রহণ করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভাকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ জানাই, মহান স্বাধীনতার ঘোষক আয় আল্লাহ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে 9 মাস অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র আমাদেরকে উপহার দিয়ে শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে চিরনিদ্রায় শায়িত আছে। মেহেরবানি করে আমাদের প্রিয় নেতাকে আপনি জান্নাতবাসী করে দিন। রব্বুল আলামিন, মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, আল্লাহ সকলকে আপনি কবুল মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন, বিশেষ করে গত জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করে নিন। রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ জানাই, আয় আল্লাহ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই দেশের জন্য যেই রমণীটি সব চাইতে বেশি অবদান রেখেছে, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালের মধ্যে চিকিৎসাধীন রয়েছে। মেহেরবানি করে আমাদের মাকে পরিপূর্ণ সুস্থ করে এই দেশ এবং জাতির খেদমত করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আরাফাত রহমান কুকু ভাইকে তুমি জান্নাতবাসী করে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ জানাই, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান 25 তারিখে এই দেশের জমিনে আসবেন। রব্বুল আলামিন, সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে সুন্দরভাবে এই দেশে এসে দেশ এবং জাতির খেদমত করার জন্য তুমি তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আগামী নির্বাচন বিএনপির নেতৃত্বে যে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হয় তুমি তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আখিরি কালিমাতুনা ইনদাল মাউতি শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। শুরুতেই বক্তব্য দেওয়ার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব রাজীব আহসানকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত মহান বিজয় দিবসের আজকের এই আলোচনা সভা, উপস্থিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব, বারবার কারা নির্যাতিত নন্দিত জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের 18 কোটি মানুষ, যার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশের সকল মত
পথ, ধর্ম, পেশা সব মানুষ যাকে আগামীর বাংলাদেশের বিনির্মাণের রূপকার হিসাবে কল্পনা করছেন, মনে করছেন, যার নেতৃত্বে কাজ করার জন্য অপেক্ষা করছেন, আমাদের সেই প্রিয় মানুষ, আমাদের সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি এস এম জিলানী সহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের জনক, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে আমি স্মরণ করছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, যারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন, যে সকল মা বোনেরা পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রোশের শিকার হয়েছেন, সেই সমস্ত শহীদ বীরদের এবং বীরাঙ্গনাদের আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। ভাইয়েরা আমার, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, একটি দুটি কথা বলেই বক্তব্য শেষ করব। যে চেতনাকে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং আমাদেরকে, বর্তমান প্রজন্মকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিলেন, সেই বহুদলীয় গণতন্ত্র, মানুষের বাক স্বাধীনতা, ন্যায় বিচার, সাম্যের অধিকারগুলো আজকের দিনে এসে আমরা দেখছি এই 24-এর গণ অভ্যুত্থানের পরেও কয়েকটি গোষ্ঠী সেই অধিকারগুলোকে হরণ করার ষড়যন্ত্রে লিপ্ত। ভাইয়েরা আমার, দিন বহু গড়িয়েছে, 54 বছরের ইতিহাস আমরা সবাই জানি, যে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে জীবন দিয়ে আমরা বাংলাদেশে নতুন গণতন্ত্রের দ্বার উন্মোচনের সুযোগ তৈরি করেছিলাম। সেই গণতন্ত্র আজকে আবারও প্রক্রিয়াকে নস্যাৎ করার জন্য সেই পুরনো ষড়যন্ত্রকারীরা আবার নতুনভাবে মেতে উঠেছে। আমি জাতীয়তাবাদী ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রামের মাধ্যমে প্রাথমিক বিজয় অর্জন করেছি ঠিকই, কিন্তু চূড়ান্ত বিজয়, গণতন্ত্রের চূড়ান্ত রূপ আমরা এখনো বাংলাদেশে মানুষকে উপহার দিতে পারিনি। আমাদেরকে সজাগ থাকতে হবে। স্বাধীনতা বিরোধী চক্র এবং পতিত স্বৈরাচার চক্র আজ অভিন্ন স্বরে কথা বলছে, অভিন্ন স্বরে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জাতীয়তাবাদী সৈনিকদের, প্রত্যেকটি সৈনিককে সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে। আমরা বলতে চাই সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে, জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা 17 বছর লড়াই সংগ্রাম করেছে, কারো পকেটে ঢুকে নয়, কারো আবরণে নয়, কারো সাথে আতাত করে নয়। আমরা লড়াই করেছি বুক চিতিয়ে রাজপথে মানুষের অধিকার আদায়ের জন্য। আজকে যদি দেশে ষড়যন্ত্রের মাধ্যমে নতুন কোন পরিস্থিতি তৈরি হয়, পরিষ্কার ভাষায় বলতে চাই, শহীদ জিয়ার সৈনিকরা, বেগম খালেদা জিয়ার সৈনিকরা, তারেক রহমানের সৈনিকরা লড়াই সংগ্রাম করে এতদিন টিকে ছিল, ভবিষ্যতে টিকে থাকবে। আপনারা যারা ষড়যন্ত্র করছেন অনেকেই কিন্তু রাস্তায় টিকে থাকতে পারবেন না, ইতিহাসের রাস্তা করে আপনারা নিক্ষিপ্ত হবেন। বক্তব্য পরিষ্কার, 25 তারিখ আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে আসবে। প্রত্যেকটি জাতীয়তাবাদী সৈনিককে এমন ভাবে প্রস্তুতি নিতে হবে, আমরা যে অভ্যর্থনা, যে অভিবাদন, বাংলার সকল মত পথের মানুষকে আমরা এক জায়গায় এক স্রোতে মিলিত করব এবং বাংলাদেশে যে নতুন ইতিহাস তৈরি হবে 25 তারিখ, সেই ইতিহাসের মধ্য দিয়েই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব এবং আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার মাধ্যমে জাতীয়তাবাদী শক্তির বিজয় নিশ্চিত করেই আমরা ঘরে ফিরে যাব। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।
আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সভাপতি সাবেক ছাত্রনেতা বর্তমান যুবনেতা আব্দুল মোনায়েম মুন্না। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব নুরুল ইসলাম নয়নকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি দেশ নায়ক তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন বিএনপির সংগ্রামী মহাসচিব, নন্দিত জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আগামী 25 ডিসেম্বর যাকে বরণ করে নেবার জন্য গোটা জাতি উন্মুখ হয়ে রয়েছে, যিনি বাংলাদেশে আসবেন এবং যাকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষ 12ই ফেব্রুয়ারির পরে গণতন্ত্রের অভিষেক উদযাপন করবে। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি নেতৃবৃন্দ, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা আমার, আজ 15ই ডিসেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকের এই দিনে সিলেট অঞ্চলকে হানাদার বাহিনী থেকে মুক্ত করেছিলেন। আগামীকাল বিজয় দিবস। 9 মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পরে, যুদ্ধের পরে যে বিজয় সেদিন অর্জিত হয়েছিল, তার সূচনা হয়েছিল উই রিভল্ট দুটি শব্দের উচ্চারণের মধ্য দিয়ে। যিনি উচ্চারণ করেছিলেন তিনি ছিলেন মেজর জিয়াউর রহমান। তখন তিনি অপরিচিত ছিলেন। পলায়নপররা একটি জাতিকে ঘুরে দাঁড় করিয়েছিলেন এই দুটি উচ্চারণের মধ্য দিয়ে। উই রিভল্ট বলেই তিনি ক্ষান্ত হননি। হাতে রিকয়েললেস রাইফেল তুলে নিয়েছিলেন, রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন। শৌর্য, বীর্য আর সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বাধীনতার লাল সূর্যটাকে হাতের মুঠোয় ধারণ করা আজকের আমাদের এই পতাকার মাঝখানটায় এনে দিয়েছিলেন। বন্ধুরা আমার, আমরা গত 16 বছর এই স্বাধীনতার বিভিন্ন গল্প শুনেছিলাম। কেউ কেউ বলেছেন 7ই মার্চের ভাষণ স্বাধীনতার ঘোষণা। কেউ কেউ 7ই মার্চের ভাষণকে ওই গেটিসবার্গের ভাষণের সাথে তুলনা করেছিলেন 1863 সালে 19 নভেম্বর আব্রাহাম লিঙ্কন যে ভাষণ দিয়েছিলেন, মাত্র 272 শব্দের মধ্যে দিয়ে মাত্র 3 মিনিটের মধ্যে যিনি যে ভাষণ শেষ করেছিলেন। কারণ 63 সালের জুলাই মাসে যে গৃহযুদ্ধ হয়েছিল আমেরিকায়, 7,000 মানুষ নিহত হয়েছিল। সেই ভাষণের লক্ষ্য ছিল গেটিসবার্গ শহরে এই গৃহযুদ্ধের অবসান করা এবং জাতিকে ঐক্যবদ্ধ করা। গেটিসবার্গের ভাষণ কিন্তু কোনো স্বাধীনতার ঘোষণা ছিল না। একইভাবে 7ই মার্চের ভাষণ বাংলাদেশে কোনো স্বাধীনতার ঘোষণা ছিল না, বরং এই ভাষণ শেষ করেছিল শেখ মুজিবুর রহমান জিও পাকিস্তান বলে। মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক একে খন্দকার, সেক্টর কমান্ডার কর্নেল নুরুজ্জামান
আহমেদ সফা, নির্মল সেন, হাবিবুর রহমান বিচারপতি, শাহ মুয়াজ্জেম, কবি শামসুর রহমান সহ আরো অনেকেই উল্লেখ করেছিলেন। এই বক্তব্য শেখ মুজিবুর রহমান শেষ করেছেন জিও পাকিস্তান বলে, এবং স্টেজে লেখা ছিল পাকিস্তান জিন্দাবাদ। কিন্তু গত 16 বছর বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করেছে। বরং আমরা এতটুকু জেনেছি, 25শে মার্চ রাতে যিনি স্বাধীনতার তথাকথিত ঘোষক হিসাবে গত 16 বছর আমাদেরকে ভুল ইতিহাস জানতে বাধ্য করেছিল, তার দলের দোসররা তিনি নির্লজ্জভাবে আত্মসমর্পণ করেছেন। কিন্তু পৃথিবীর ইতিহাসে মুক্তিকামী মানুষের নেতৃত্ব যারা দিয়েছেন, তারা কিন্তু এভাবে কেউ ঘরে বসে নির্লজ্জভাবে আত্মসমর্পণ করেননি। বসনিয়ার আলী জাইজেদ বেগোভিচ, চেচনিয়ার জোহার দুদায়েব, ইন্দোনেশিয়ার ডক্টর সুকর্ণ, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, পূর্ব তিমুরের জানানা গুসামা কিম্বা রামোস, আয়ারল্যান্ডের দি ভেলের আছে মিন্দানায়ের নূর মিশরি সহ আমরা এরকম অনেক মুক্তিকামী মানুষের নেতার কথা শুনেছি, যারা ঘরে বসে নির্লজ্জভাবে এভাবে কখনো আত্মসমর্পণ করেনি। বন্ধুরা আমার, তারপরও মুক্তিযুদ্ধের এই বিজয়কে তারা পকেটস্থ করার চেষ্টা করেছে। আমরা বলতে চাই, আগামী দিনে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের মানুষের মাঝখানে মুক্তিযুদ্ধের চেতনাকে প্রকৃত অর্থেই ফিরিয়ে দিতে চাই। গত 16 বছরও নিশ্চয়ই স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম ছিল, কিন্তু বাংলাদেশের মানুষের কোনো স্বাধীনতা ছিল না। গত 16 বছরও একটি পার্লামেন্ট ছিল, কিন্তু পার্লামেন্টের কার্যকারিতা ছিল না। গত 16 বছরও একটি নির্বাচন কমিশন ছিল, পাতানো নির্বাচনও হয়েছিল, কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না। গত 16 বছরও কিন্তু আইন ছিল, আদালত ছিল, কিন্তু মানুষের জীবনে ন্যায় বিচার ছিল না। গত 16 বছরও র্যাব ছিল, পুলিশ ছিল, কিন্তু মানুষের জীবনে কোনো নিরাপত্তা ছিল না। বরং মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার পুরোপুরি ভুলুণ্ঠিত হয়েছিল। আমরা আশা করছি আগামী দিনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার ক্ষমতায় আসবে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষকে এই মুক্তিযুদ্ধের সকল প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক আহ্বায়ক জননেতা আব্দুস সালামকে। মহান বিজয় দিবসের আজকের এই আলোচনা সবার প্রিয় ব্যক্তিত্ব, প্রধান অতিথি, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, আজকের সভার সভাপতি আমাদের প্রিয় মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে কোনো বক্তব্য দেব না, আমরা বক্তব্য শুনবো আমাদের চেয়ারম্যানের। আমি শুধু এটাই বলতে চাই যে আজকে মুক্তিযুদ্ধের অনেকগুলো বছর পার হয়েছে। একটি দেশের মুক্তিযুদ্ধ বলি বা বিপ্লব বলি মাসে মাসে, বছরে বছরে হয় না। দীর্ঘ একটা চূড়ান্ত পরিক্রমায় যে বিপ্লব বা মুক্তিযুদ্ধ হয়, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, বিপ্লবের মধ্য দিয়ে বের হয়ে আসা সেই শক্তিটাকে কাজে লাগিয়ে দেশটাকে গড়ে তোলা হয়। কিন্তু আমাদের ব্যর্থতা যে যারা মুক্তিযুদ্ধ চায় নাই, যারা মুক্তিযুদ্ধের সময় সারেন্ডার করে পাকিস্তান চলে গিয়েছিল, তারাই স্বাধীনতার পরে বাংলাদেশের ক্ষমতায় এসেছিল। এটাই হলো আমাদের দুর্ভাগ্য। কিন্তু আমরা দেখেছিলাম ধূমকেতুর মতো যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন,
আবার সেই ৭৫-এ এই দেশের মানুষ সবাই মিলে যাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন, অল্প দিন তিনি ক্ষমতায় ছিলেন, কিন্তু সেই অল্প দিনেই তিনি স্বাধীনতার স্বাদ মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এটাই হলো পার্থক্য অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপির। আজকেও যেমনি বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান এখানে উপস্থিত আছেন। অন্যান্য রাজনৈতিক দলগুলো কি বলে বেড়াচ্ছে, তারা নির্বাচন পিছাইতে চায়, তারা এই দাবি না হলে ওইটা মানে না, এইটা না হলে নির্বাচন করতে দেব না। আর আমাদের নেতা নিরলসভাবে কি করছেন যে নির্বাচন পরবর্তী সময়ে এই দেশের মানুষের মুখে কিভাবে হাসি ফোটানো যাবে, কিভাবে কৃষকের সমস্যার সমাধান করা যাবে, কিভাবে শ্রমিকের সমস্যার সমাধান করা যাবে, এমনকি ঢাকা মহানগরীর যানজট কিভাবে সমাধান করা যাবে, এটাই এখন থেকে তিনি চিন্তা করছেন। এটাই হলো আওয়ামী লীগ, জামাত আর বিএনপির মধ্যে পার্থক্য। তাই ভাইয়ের আমার, আজকে পরিষ্কার আগামী দিনে নির্বাচন হবে। সেই নির্বাচনে আমি গতকালকেও বলেছি পরিষ্কার কথা জাতির সামনে, একটি দল হলো যারা মুক্তিযুদ্ধ চায় নাই, শেখ মুজিব সারেন্ডার করে পাকিস্তান চলে গিয়েছিল। আরেকটি দল হলো যারা সরাসরি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা বিরোধিতা করেছিল, তারা আমাদের শহীদ বুদ্ধিজীবীদেরকে খুন করেছিল, মুক্তিযোদ্ধাদের খুন করেছিল। আর আরেকটি হলো বিএনপি, যার নেতা স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। এই হলো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের অবস্থা। তাই যারাই আজকে যে কথাই বলুক না কেন, এই দেশের মানুষ ৬৯-এ ভুল করে নাই, ৭০-এ ভুল করে নাই, ৭১-এ ভুল করে নাই, ৭৫-এ ভুল করে নাই, ৯০-এ ভুল করে নাই, ২৪-ও ভুল করে নাই। আমি ইনশাল্লাহ আগামীতে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বেই এই দেশের সরকার গঠিত হবে, এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ঘটবে। এই আশা পোষণ করেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী ২৫ তারিখ আমাদের এই নেতাকে বরণ করার জন্য ঢাকা শহরে সেদিন জিয়া এবং তারেক জিয়ার বিএনপি ছাড়া আর কিছু মাঠে ময়দানে দেখা যাবে না ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই। এ পর্যায়ে এই মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভায় এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর জনাব আনোয়ারুল্লাহ চৌধুরী স্যারকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা আলমগীর, অনুষ্ঠানের প্রধান অতিথি দেশনায়ক জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, মহান বিজয় দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে আজ আমি স্মরণ করি আমাদের মহান মুক্তিযুদ্ধে যে অগণিত মানুষ প্রাণ বিসর্জন দিয়েছেন, আত্মদান করেছেন, শহীদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা ২৬শে মার্চ ১৯৭১, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক, ২৫শে মার্চের কালো রাত্রিতে যে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল, তারপর
জাতি অনেকটা দিশাহারা ছিল। সেই সময় একজন মেজর জিয়া ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতা। তার সেই স্বাধীনতার ঘোষণা আমি নিজ কানে শুনেছিলাম এবং আমার সাথে আরো কেউ কেউ ছিলেন যারা পরবর্তীতে অন্য দলের সাথে যুক্ত হয়েছিলেন। সেটা আমি আমার গ্রন্থে মুক্তিযুদ্ধের দিনগুলিতে উল্লেখ করেছি। মেজর জিয়ার সেদিনকার এই স্বাধীনতা ঘোষণার পর সারা জাতি একটা দিক নির্দেশনা পায়, জাতি বুঝতে পারে কি করতে হবে, সারা জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আমি নিজেও মুক্তিযুদ্ধের সাথে যুক্ত হই। সে অনেক কথা দীর্ঘ 9 মাস যুদ্ধের পর সেই 16ই ডিসেম্বর 1971 সালে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। আমরা কি জন্য স্বাধীনতা চেয়েছিলাম? আমরা স্বাধীনতা চেয়েছিলাম যে গণতন্ত্র ছিল না বলে, আমরা মানুষের অধিকার ছিল না, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য ছিল। এই কারণে এই দেশের মানুষ বিদ্রোহ ঘোষণা করে এবং মুক্তিযুদ্ধ শুরু করে। মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তার উদ্দেশ্য ছিল একটা নির্যাতন, শোষণ, বঞ্চনাহীন বাংলাদেশ সমাজ গড়ে তোলা। কিন্তু সেটা কি সফল হয়েছে? সফল হয়নি। বারবার গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র, আমাদের ইতিহাসে দেখা যাবে যে গণতন্ত্র কখনো কখনো উঁকি দিয়েছে। 1991 সালে তখন যে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হয়, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তখন কিন্তু সংসদীয় গণতন্ত্রের সূচনা হয়েছিল। কিন্তু তারপর নানা ঘটনা প্রবাহ, আপনারা জানেন কি করে সেই গণতন্ত্রের যাত্রাকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। এই যে দেখেন, আপনারা যদি দেখি যে গত 16 বছরে এই দেশে কি হয়েছে। আপনার ফরাসি দার্শনিক, ফরাসি বিপ্লবের উদ্গাতা জাজেক রুশো, তার একটি বিখ্যাত গ্রন্থ দি সোশ্যাল কন্ট্রাক্ট, সেই গ্রন্থের প্রথম বাক্য হল, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন। অর্থাৎ মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, কিন্তু তারপর সে শৃঙ্খলিত হয়ে যায়। আমরা কি হয়েছি? আমরাও শৃঙ্খলিত হয়েছিলাম। আমরা কি গত 16 বছরে স্বাধীন ছিলাম? আমি তো মনে করি না আমরা স্বাধীন ছিলাম। আমাদেরকে শৃঙ্খলিত করা হয়েছিল, আমাদের মানুষের সকল অধিকার হরণ করা হয়েছিল, গণতন্ত্রের কবর রচনা করা হয়েছিল। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়েছিল। একটি মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে কারারুদ্ধ করা হয় এবং তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়। আজও তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে দিন গুনছেন। আমরা আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের সকলের সাথে তার আরোগ্য কামনা করি, তার সুস্থতা কামনা করি এবং আমরা কামনা করি যেন তিনি সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসেন। বেগম খালেদা জিয়া, যা আমি বলি যে দ্য সিম্বল অফ ইউনিটি, জাতির ঐক্য, সমগ্র জাতি আজকে তার জন্য তার সুস্থতা কামনা করছেন। তিনি যদি আজকে বেঁচে আছেন, তিনি যদি আজকে সুস্থ থাকতেন, তাহলে জাতির মধ্যে আজকে এই অনৈক্য দেখা দিত না। যাই হোক, আমি মনে করি আজকে আমরা যে জন্যে এই মুক্তিযুদ্ধ করেছিলাম, যে জন্য 16ই ডিসেম্বরে আমাদের সে চূড়ান্ত বিজয় অর্জন হয়েছিল,
অর্জিত হয়েছিল, সেই লক্ষ্যে আমাদেরকে পৌঁছতে হবে। সেই জন্য জাতিকে আজকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। এবং কথায় বলে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। অর্থাৎ আমরা যদি আমাদের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে আমাদের পতন অনিবার্য। তাই আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের যে সময়সূচি ঘোষণা করেছেন, যে আজ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনে সবাইকে অংশগ্রহণ করতে হবে। দলের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু আলোচনার মাধ্যমে সকল মতভেদ দূর করা যায়। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, আপনারা জানেন। আমার পূর্ববর্তী বক্তা সালাম বলেছেন, নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে এবং বিভিন্ন সভায় আপনারা বিভিন্ন সভায় কথা বলেছেন। আমরা দেখেছি যে একটি মহল চায় না এই দেশে নির্বাচন হয় এবং বাংলাদেশের গণতন্ত্রের পথে যাত্রা আবার শুরু হয়। অতএব এই যে চক্রান্ত, এই ষড়যন্ত্র, এটাকে নস্যাৎ করে দিতে হবে এবং সেটা সম্ভব ঐক্যবদ্ধ, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের গণতন্ত্রের পুনরুদ্ধার করতে হবে এবং গণতন্ত্রের যাত্রা শুরু করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, গণতন্ত্র ছাড়া এবং শোষণ বঞ্চনাহীন সমাজ প্রতিষ্ঠা ছাড়া এই দেশের জনগণের মুক্তি নাই। অতএব সেই লক্ষ্যে অগ্রসর হতে হবে। বিএনপি গত 16 বছরে এবং তারও আগে এই বহু আন্দোলন সংগ্রামে রত ছিল। আমি মনে করি বিএনপির এই যে সংগ্রামের ইতিহাস, এটা লিপিবদ্ধ করা দরকার, একটা বই লেখা দরকার। আমি প্রস্তাব করি বিএনপির এই যে আন্দোলন সংগ্রামের যে তাদের ত্যাগ তিতিক্ষার একটা ইতিহাস রচনা করা যেতে পারে এবং সেই কাজ অচিরেই শুরু করা যেতে পারে। তাই বিএনপি একটি পরীক্ষিত দল এবং এই দলের বাংলাদেশের যে কিছু মহান অর্জন তা এই বিএনপি নেতৃত্বে হয়েছে। বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন এই সকল অর্জন হয়েছে। তাই আমি আশা করি এবং দেশবাসীও আশা করে, জনগণ আশা করে যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি আবারও ক্ষমতায় অধিষ্ঠিত হবে। আমি বক্তৃতা লম্বা করব না। আমরা সবাই আমাদের প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য আগ্রহে অপেক্ষা করছি। অতএব আমি শুধু এই কথা বলবো যে আমাদের নির্বাচনের কোনো বিকল্প নাই। নির্বাচনে আমাদের করতেই হবে এবং যে কোনো মূল্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং সেই জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা রাজি আছি এবং গণতন্ত্রের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা বাংলাদেশের নূতন যাত্রা শুরু হবে। আমি কামনা করি যে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের তরুণ নেতা, আমাদের সেই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই গণতন্ত্রের নবযাত্রা শুরু হবে এবং আমরা ধীরে ধীরে একটি গণতান্ত্রিক, শোষণ বঞ্চনাহীন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সম্ভব হব। এই বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মনোজ্ঞ আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত রয়েছেন মাননীয় প্রধান অতিথি, যার অপেক্ষায় পুরা জাতি প্রতীক্ষায় রয়েছেন কবে তিনি আগমন করবেন, বিএনপির সংগ্রামী
অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট বিজ্ঞ আলোচকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। 16 ডিসেম্বর এক মহা গৌরবের দিন, বিজয় দিবস। 1971-এর মহান বিজয় দিবসে সারা জাতি স্বাধীনতার জন্য যে ত্যাগ স্বীকার করেছে, যেভাবে মাঠে ময়দানে বীরত্বের সাথে যুদ্ধ করেছে, এই ইতিহাস নিয়ে আমরা সবাই গর্ববোধ করতে পারি। কিন্তু স্বাধীনতার অব্যবহিত পরেই 71-এ মুক্তিযুদ্ধের সেই ইতিহাসকে ভুলিয়ে দেবার চেষ্টা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তারা এই ধারণাটি দিয়েছে জনগণকে যে এই স্বাধীনতা যুদ্ধ করেছে আওয়ামী লীগ এবং তার নেতাকর্মীরা, তাদেরই একচ্ছত্র অধিকার স্বাধীনতার কৃতিত্বের দাবিদার হওয়া। প্রকৃতপক্ষে দেশবাসী তারা যখন জীবিত ছিল, এখানে যারা উপস্থিত অনেকেরই তখনও জন্ম হয় নাই 1971 সালে। 71 সালের আগে থেকেই তৎকালীন দল আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আন্দোলন করে যাচ্ছিল পাকিস্তানের অধীনে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের জন্য। পশ্চিম পাকিস্তানের 4টি প্রদেশ তারা যেভাবে সুযোগ সুবিধা ভোগ করে, পূর্ব পাকিস্তানও একই সুযোগ সুবিধার জন্য তিনি আবেদন জানিয়েছিলেন এবং 6 দফা নামে একটি রাজনৈতিক প্রোগ্রাম লঞ্চ করেছিলেন। স্বাধীনতার কথা কখনোই সেখানে উচ্চারিত হয়নি। 1970-এ যে নির্বাচনটি হয়েছে সেটিও স্বায়ত্তশাসন অর্জনের জন্য পূর্ব পাকিস্তানের বাঙালিদের সেই সংগ্রামের প্রতিফলন ছিল। কিন্তু বর্বর পাক বাহিনী 25শে মার্চ তারিখে যখন সাধারণ মানুষের উপরে ট্যাঙ্ক, মেশিন গান, মর্টার নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, তখন এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে খুঁজে পাওয়া যায় নাই। প্রথম সুযোগেই তারা পাশের দেশে পালিয়ে গিয়েছে, দেশবাসীকে অরক্ষিত রেখে। বর্বর পাক বাহিনী সাধারণ মানুষের উপরে যে অত্যাচার, নিপীড়ন, গুলি করে ছাত্র যুবক যাদেরকে যেইভাবে হত্যা করেছে, লোমহর্ষক সেই কাহিনী, প্রতিরোধ করার মতো কেউ ছিল না। এই দুঃসময়ে জনগণের পক্ষে হয়ে প্রতিরোধ করার জন্য এগিয়ে এসেছিলেন একজন সৈনিক, যার নাম মেজর জিয়াউর রহমান। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন তখন 5টি ক্যান্টনমেন্টে কর্মরত ছিল 71 সালে। প্রত্যেক ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা সবাই বাঙালি, অফিসারদের মধ্যে অর্ধেক পাঞ্জাবি অর্ধেক বাঙালি থাকেন। প্রত্যেকটি ক্যান্টনমেন্টে বাঙালিরা স্বতঃস্ফূর্তভাবে বিদ্রোহ করেছে মা বোনের ইজ্জত রক্ষার্থে, পাক বাহিনীকে উচিত শিক্ষা দেবার জন্য, তাদের যে দানবীয় হত্যাকাণ্ডের প্রতিরোধ গড়ে তোলার জন্য, যার নেতৃত্ব দিয়েছিলেন মেজর জিয়াউর রহমান। আমরা সবাই জানি 9 মাস যুদ্ধের পর দেশটি স্বাধীন হয়েছিল। এই যে মুক্তিযুদ্ধের ফলে দেশটা স্বাধীন হয়েছে, কারা করেছে এই মুক্তিযুদ্ধ? এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাদের জিজ্ঞেস করেন, তারা চুপ থাকবে। মুক্তিযুদ্ধে তাদের তেমন কোনো অবদান নেই। মুক্তিযুদ্ধ করেছে বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর এর সাধারণ সৈনিকেরা, এবং তাদের আহ্বানে যোগ দিয়েছে হাজার হাজার ছাত্র যুবকের দল। দুঃসাহসী এইসব ছাত্ররা জীবনপণ করে লড়াই করেছেন। 71-এর মহান মুক্তিযুদ্ধ ছিল জাতির যুদ্ধ, গণযুদ্ধ। এটি আওয়ামী লীগের যুদ্ধ নয় মোটেই। এখনো তারা ভুল ধারণা দিতে চায় যে আওয়ামী লীগই বোধহয় দেশটা স্বাধীন করেছে। কলকাতাতে 2টি অফিস ছিল আওয়ামী লীগের, একটি হলো 9 সার্কাস এভিনিউ আর একটা হলো 8 থিয়েটার রোড। নামগুলো দেখেন, থিয়েটার আর সার্কাস। এই থিয়েটার সার্কাস দেখিয়ে তারা 9 মাস ভালোভাবেই কাটিয়েছে। রণাঙ্গনে যুদ্ধ করেছে এই দেশে গ্রাম অঞ্চলের সাধারণ যুবকেরা। আমি 800 সৈনিকের কমান্ডার ছিলাম, যার মধ্যে 600 ছিল ছাত্র। এই ছাত্রদেরকে আমি ভর্তি করেছিলাম। দুঃসাহসী এইসব ছাত্র, এর মধ্যে 100 জন সম্মুখ যুদ্ধে জীবন দিয়েছে। 71-এর যুদ্ধ ছিল সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা, সাম্য প্রতিষ্ঠার জন্য। দুঃখের বিষয়, দেশটি স্বাধীন হয়েছে 1972 সালে 16 ডিসেম্বরের 71-এর 16 ডিসেম্বরের পর থেকেই দুঃশাসনের শুরু হয়েছে। যেই স্বপ্ন ধারণ করে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়িত হতে পারেনি। নূতন এক ইতিহাস সবার সামনে নিয়ে এসেছে। এক ইতিহাস হলো যুদ্ধ করেছে আওয়ামী লীগ, দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ। আর একটি কথা নতুন নতুন শোনা যাচ্ছে, যারা 1971-এ
যারা পাক বাহিনীর সহযোগী ছিল, যারা পাকিস্তানিদের সহায়তা করেছে, যারা মুক্তিযোদ্ধাদের বাড়িঘর চিনিয়ে দিয়েছে, পাক বাহিনীর দোসর ছিল, তারাও আজকে বলার চেষ্টা করে যে তাদেরও নাকি কন্ট্রিবিউশন ছিল। একদিন হয়তো বোঝা যাবে এরাই বোধহয় দেশটা স্বাধীন করেছে, সেই দিনও হয়তো আমাদের দেখতে হতে পারে। আবার এদের মধ্যে কিছু কিছু ভেবেছে 5ই আগস্টের পর মুক্তিযোদ্ধারা শেষ, মুক্তিযুদ্ধের কাহিনীকে ভুলিয়ে দেবার জন্য তাদের মধ্যে একটা চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। মুক্তিযুদ্ধ বিরাট এক বিশাল ক্যানভাসে রচিত হয়েছিল, সারা দেশবাসী কোটি কোটি মানুষ তাতে অংশগ্রহণ করেছে। একটি রাজনৈতিক দল বা তাদের গুরুরা 2-4টি কথা বলেই এই মহান অর্জনকে ভুলিয়ে দিতে কখনোই সক্ষম হবে না। সামনে আমরা যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম 71 সালে, আবার সুযোগ এসেছে দীর্ঘদিন পর। আবার ফেব্রুয়ারি মাসে যদি একটি সঠিক নির্বাচন হয় এবং যদি গণতন্ত্রকে আমরা দেশবাসী সবাই ধারণ করতে পারি, তাহলে নিশ্চয়ই যে স্বপ্ন ধারণ করে মুক্তিযোদ্ধারা 71-এ জীবন বিলিয়ে দিয়েছে, অকাতরে আত্মদান করেছিল, সেই স্বপ্ন হয়তো বাস্তবায়িত হতে পারে। বাংলাদেশে কিছু কিছু রাজনৈতিক দল আছে অত্যন্ত স্বার্থপর, তারা খালি চিন্তা করে কিভাবে সংসদ সদস্য হওয়া যায়। ভোটে দিলে এত বছরে সর্বোচ্চ 17টি আসন তারা পেয়েছে একটি রাজনৈতিক দল, ধর্মভিত্তিক রাজনৈতিক দল। 13 আসন যাদের পুঁজি, তারা এখন ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু ইতিমধ্যে তাদেরও উপলব্ধি হয়েছে যে জনগণ যদি সরাসরি এসে ভোট দেয় তাহলে হয়তো তাদের পক্ষে এই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভব হবে না। এই জন্য তারা নতুন একটা থিওরি বের করেছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর। 1 লাখ ভোট পেলেই একজন এমপি পাবে। যাদের কোনোদিনই জাতীয় সংসদ সদস্য হওয়ার সুযোগ ছিল না, আগামীতেও হতো না, তারা এই পিআর এর আশ্রয় নিয়ে গণপ্রতিনিধি হতে চায়। পিআর এর অসুবিধা কি? পিআর এর অসুবিধা হলো পিআর এর মাধ্যমে যে সরকারটি আসে সেটি একটি দুর্বল সরকার হয়। এটি আমার কথা নয়, কাছেই আমাদের প্রতিবেশী দেশ নেপাল, পিআর এর মাধ্যমে নির্বাচন হয়েছে। নির্বাচনের পর এতগুলো দলের যে কোন্দল শুরু হলো, দুর্বল একটি সরকার প্রতিষ্ঠিত হলো, তার ফলে নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে। একই কাহিনীর অবতারণা হয়েছে শ্রীলঙ্কাতে, সেখানেও এই পিআর এর মাধ্যমে নির্বাচন হয়েছে, দুর্বল সরকার এসেছে, এই সরকার টিকতে পারেনি। আমাদের দেশে বর্তমানে যে একটি সরকার আছে তারা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু এটি একটি দুর্বল সরকার। তারা প্রথম থেকেই জনগণের যে আশা আকাঙ্ক্ষার দিকে ততটা, প্রফেসর ইউনূস সাহেব ভালো মানুষ, কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে তো তাদের পরিচিতি নাই। বিএনপি গত 16টি বছর সংগ্রাম করেছে। এই 1.5 মাসের আন্দোলনে গণ অভ্যুত্থানের আগে আমাদের 488 জন বিএনপি সদস্য শহীদ হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এখানেও অন্য কোনো গোষ্ঠী তারা এই সকল কৃতিত্ব নিতে চায়। কিন্তু প্রকৃতপক্ষে বিএনপি একমাত্র দল যারা গত 16-17 বছর ধরে সংগ্রাম করেছে, অনেক আত্মদান দিয়েছে, অনেক নেতা গুম হয়েছে, অনেক মিথ্যা মামলার শিকার আমরা সবাই হয়েছি। কিন্তু ইতিহাস আবারও মনে হচ্ছে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না যায় তাহলে আবারও ভুল ইতিহাসের মুখোমুখি হতে হবে বাংলাদেশের জনগণের। যাই হোক, আমি বেশি সময় নেব না, আমরা অপেক্ষা করে আছি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আমাদেরকে কি নির্দেশনা দিবেন। তবে একটি কথা হলো, আমাদের মানসিক প্রস্তুতি নিতে হবে। হাদি নামে যে এক যুবককে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, আগামীতে আওয়ামী লীগ যে রাষ্ট্রে তারা আশ্রিত, তাদের বুদ্ধিশুদ্ধি নিয়ে, তাদের পরামর্শ নিয়ে এই সন্ত্রাসী দল আওয়ামী লীগ বাংলাদেশে আরো অনেক সন্ত্রাস, অনেক হত্যাকাণ্ড চালাবার চেষ্টা করবে। এদেরকে প্রতিরোধ করার জন্য একমাত্র শক্তি রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনারা প্রস্তুত থাকুন, আমরা মানসিক প্রস্তুতি নেই। স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো সংগ্রামে আমরা জীবন দিয়ে হলে তার প্রতিরোধ করব। এ ধরনের দুর্বৃত্তদেরকে উচিত শিক্ষা দেব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। ধন্যবাদ। এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে তার আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
বিজয় দিবসের আলোচনা সভার সম্মানিত সভাপতি বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রধান অতিথি জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বিজয় দিবসের আলোচনা সভায় অংশগ্রহণ করছি। বিজয় দিবস উদযাপিত হবে আগামীকালকে। বিজয় দিবস উদযাপন করা, আলোচনা করা খুবই সহজ বিষয়। বিজয় অর্জন করা খুব সহজ বিষয় নয়। আমাদেরকে এটা অনুধাবন এই জন্যই করতে হবে, দীর্ঘ 16-17 বছরের বিরামহীন ধারাবাহিক ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে রক্তের সোপান মাড়িয়ে আমরা বিজয় অর্জন করেছি। কিন্তু মুক্তিযুদ্ধে মাত্র 9 মাসের যুদ্ধে সংগ্রামে বিজয় অর্জন করার কারণে আমরা বুঝতে চাই না কত ত্যাগ, কত তিতিক্ষা, কত আত্মদান, কত রক্তদান, কত শহীদের বিনিময়ে এই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, বিজয় অর্জন করেছি। আমি ব্যক্তিগতভাবে বিজয় দেখেছি। আমাদের চাইতে যারা বয়সে ছোট, হয়তো তারা সরাসরি বিজয় দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু এই বিজয় অর্জিত হয়েছে আমাদের নেতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৎকালীন মেজর জিয়ার সাহসী উচ্চারণের মধ্য দিয়ে যে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, যুদ্ধ শুরু হয়েছিল, তার কারণে। স্বাধীনতা যুদ্ধ হয়তো শুরু হতো, শহীদ জিয়াউর রহমানের জন্ম না হলে হয়তো আরো পরে হতো, কিন্তু রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মই হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 1975 সালে পুনরায় পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্যই প্রয়োজন হয়ে গিয়েছিল। তারপরে 7ই নভেম্বরের ইতিহাস, 1979-এর ইতিহাস, 1990-এর ইতিহাস বলবো না, 1971, 1991 এবং 1996-এর কথা বলে এখানে দীর্ঘ বাক্য বিনিময় করব না, কিন্তু শুধু একটি কথা বলতে চাই, আমরা বিজয় দেখেছি, কিন্তু সেই বিজয়কে যদি আমরা সুসংহত না করতে পারি তাহলে হবে শৃঙ্খলিত স্বাধীনতার মতো, অরক্ষিত স্বাধীনতার মতো, যেটার অপর নাম পরাধীনতা। আমরা আমাদের বর্তমানের যে বিজয় অর্জন করেছি, সেই বিজয় গণতান্ত্রিক সংগ্রামের বিজয়। এই গণতান্ত্রিক সংগ্রামকে সুসংহত করার জন্য যুদ্ধ জয়ের পর যেমন তাৎক্ষণিকভাবে সৈন্যবাহিনীকে নিষ্ক্রিয় করে ফেলা হলে সেই অর্জন, সেই বিজয়কে সংহত করা যায় না, সেই একইভাবে 24-এর এই ছাত্র গণ অভ্যুত্থানের ফলে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আমাদের বিজয় হয়েছে, এখানে আমরা সবাই যদি নিষ্ক্রিয় হয়ে যাই তাহলে আমাদের গণতন্ত্রকে সুসংহত করা যাবে না, সুদৃঢ় করা যাবে না, প্রাতিষ্ঠানিকীকরণ করা যাবে না, সাংবিধানিক করা যাবে না। আজকে বাংলাদেশের এই গণতন্ত্রের বিরুদ্ধে যে সমস্ত আমরা ষড়যন্ত্র দেখছি, সেই ষড়যন্ত্রের মধ্যে বহুবিধ ঢালপালা গজিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আমাদের এই গণতান্ত্রিক সংগ্রামকে অপমানিত করা, আমাদের অর্জনকে, ডেমোক্রেটিক স্ট্রাগলটাকে যেন ভুয়া হিসাবে গণ্য করা যায়, সেরকম কাহিনী রচনা চলছে। আমাদের দেশে বুদ্ধিবৃত্তিক দুর্বৃত্তায়ন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। তারা বিভিন্ন রকমের বয়ান সৃষ্টির মধ্য দিয়ে এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয়কে, ফ্যাসিবাদের পতনকে বিভিন্নভাবে কাহিনী মাখিয়ে আজকে এই গণতন্ত্রের বিজয়কে তারা কলঙ্কিত করতে চাইছে, এবং আগামীতে গণতান্ত্রিক উত্তরণকে খুব সহজতর যাতে না হয় সেজন্য বহুবিধ ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। সেই ষড়যন্ত্র দেশেও বিদ্যমান, বিদেশেও কার্যকর। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। আশা করছি বাংলাদেশের মানুষ প্রতীক্ষায় আছে, আমরা সবাই প্রতীক্ষায় আছি, দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের ঐতিহাসিক পদার্পণ হবে ইনশাআল্লাহ আগামী 25শে ডিসেম্বর। আমরা তার পদার্পণকে, প্রত্যাবর্তনকে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় করে রাখতে চাই।
আমরা সবাই গণতান্ত্রিক উত্তরণকে সহজতর করার জন্য অবশ্যই নিজ নিজ দায়িত্ব পালন করব। একজন নাগরিক হিসাবে আমাদের যে দায়িত্ব আছে, জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমাদের আরো অতিরিক্ত দায়িত্ব আছে এই দেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য। সুতরাং আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসারী হিসাবে, তার দলের একজন সৈনিক হিসাবে অবশ্যই আমাদেরকে এই গণতান্ত্রিক যাত্রা পথে আমাদেরকে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত পাহারা দিতে হবে। তাহলে পরে হবে আমাদের প্রকৃত এই বিজয় অর্জন, স্বাধীনতার বিজয় অর্জন এবং গণতন্ত্রের বিজয় অর্জনকে আমরা সুসংহত করতে পারব। আমি একটি ক্ষুদ্র ইতিহাস এখানে বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আওয়ামী লীগ 1971 সাল থেকেই এই দেশের ইতিহাসকে বিকৃত করা শুরু করেছে। তারা দলীয়করণ করা শুরু করেছে এবং 1971 তারা নিজেদের পকেটস্থ করার সমস্ত পায় তারা তখন থেকেই করেছে। আপনারা সবাই জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন 1971 সালের 25শে মার্চের রাত 12টার পরে সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস না করে ফেরত আসলেন, কর্নেল জাঞ্জুয়াকে বন্দী এবং পরে হত্যা করার পরে নিজে রিভোল্ট করে সেই চট্টগ্রামের 16 শহরের সেখানে স্বাধীনতার ঘোষণা করলেন, যার জন্য আমরা 26শে মার্চকে স্বাধীনতা দিবস বলে থাকি, 27শে মার্চ নয়। তারপরে যখন স্বাধীনতার ঘোষণাপত্র রচিত হলো, সেই ঘোষণাপত্রে মিথ্যা একটা বয়ান জুড়ে দেয়া হলো। 4th প্যারাগ্রাফে বলা হলো শেখ মুজিবুর রহমান ঢাকায় যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন এবং সেটাকে জায়েজ করার জন্য পরবর্তীকালে 15th সংশোধনীতে মুজিবের নামে একটি তথাকথিত ভুয়া ঘোষণা এখানে ছাপিয়ে দেয়া হলো এবং সেটা সংবিধানের তফসিল হিসেবে সংযুক্ত করে দেয়া হলো। তার ভাষণ তো আছেই, তার উপরে স্বাধীনতার ঘোষণাপত্র সংযুক্ত হলো। আমি স্বাধীনতার ঘোষণাপত্রকে প্রশ্নবিদ্ধ করতে চাই না, কিন্তু প্রকৃত ইতিহাস আমাদের জানতে হবে, যেটা সারা জাতি জানে। সুতরাং আওয়ামী লীগ পরতে পরতে শুরুতে সমস্ত জায়গায় তারা ইতিহাসকে তাদের দলীয়করণ করেছে, বিভ্রান্ত করেছে এবং ইতিহাসকে বিগ্রত করেছে। সুতরাং আমাদেরকে প্রকৃত স্বাধীনতার ইতিহাস এবং বিজয় দিবসের ইতিহাস, যুদ্ধের ইতিহাস এবং আমাদের স্বাধীনতার দলিলপত্র এবং মুক্তিযুদ্ধের সেক্টর ভিত্তিক যে ইতিহাসের দলিলপত্র আছে সবগুলো আমাদেরকে পড়তে হবে। বন্ধুগণ, পড়তে হবে এবং জানতে হবে। তাহলে আগামীতে জ্ঞানভিত্তিক, মেধাভিত্তিক এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশে পৃথিবীতে বসবাস করা যাবে। ধন্যবাদ সবাইকে। প্রিয় ভাই বোনেরা, এ পর্যায়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনায় অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত শ্রমিক নেতা, স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খানকে তার আলোচনায় অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, সম্মানিত আলোচকবৃন্দ, মিডিয়ার বন্ধুগণ এবং কালকেও যেটা বলেছি যে বিএনপি এবং অঙ্গদলের নেতা কর্মীরা আমাদের দীর্ঘদিনের আনন্দ, বেদনা এবং দুঃখ কষ্টের সাথী ভাই ও বোনেরা, আজকে আমরা মহান বিজয় দিবসের আলোচনায় এখানে উপস্থিত। আজকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি যে লড়াই আর বিজয়ের অনুষ্ঠান করছি আমরা বিদ্রোহ করলাম, উই রিভল্ট, এই কথা বলে যিনি লড়াইয়ের সূচনা করেছিলেন এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু করেছিলেন দেশের প্রথম মুক্তিযোদ্ধা, প্রথম সেক্টর কমান্ডার, প্রথম ফোর্সেস কমান্ডার
বাংলাদেশের মুক্তাঞ্চলে প্রথম সরকার প্রতিষ্ঠাকারী বাংলাদেশের প্রথম প্রত্যক্ষভাবে নির্বাচিত রাষ্ট্রপতি, বাংলাদেশের নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে স্মরণ করি তার আহ্বানে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন তাদের প্রতি, স্মরণ করি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, যারা আহত হয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের প্রতি, যারা সেই মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছেন, সহায়তা করেছেন, সমর্থন করেছেন, তাদের প্রতিও আজকে শ্রদ্ধা জানাই। প্রিয় সাথীরা, একটু আগে সালাউদ্দিন বলছিল যে মাত্র 9 মাসে কি প্রচন্ড প্রতিকূলতার মুখে লড়াই করে দেশটা স্বাধীন হয়েছে, তার অনেক প্রত্যক্ষ বিবরণ আমাদের মেজর হাফিজ সাহেব ভালো দিতে পারবেন। কিন্তু বিজয় অর্জন বিজয়ের আকাঙ্ক্ষা পূরণ করে না, বিজয় অর্জন শুধু সমস্যার সমাধান করে না, এটা আমরা খুব অল্প কয়েক বছরের মধ্যেই অনুধাবন করেছিলাম। স্বাধীন বাংলাদেশে অন্য উন্নয়ন তো দূরের কথা, শান্তিতে ঘুমানোর, 2 বেলা দুমুঠো খাওয়ার, এমনকি নিশ্চিতে বাঁচার অধিকার পর্যন্ত এদেশের মানুষ অর্জন করতে পারে নাই। সাংবাদিক নির্মল সেন সংবাদপত্রে আর্টিকেল লিখেছিলেন, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, ছিল না সেই গ্যারান্টি। এরকম দুঃসহ অবস্থায় যে মানুষটির আগমনের ফলে এদেশের জনগণ পুনরায় বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলেন, পুনরায় এগিয়ে যাওয়ার পথে চলেছিলেন, তিনিও ওই একই ব্যক্তি যিনি 71-এ বলেছিলেন আমি মেজর জিয়া বলছি, তিনি 75-এ জনগণের সামনে এলেন আমি মেজর জেনারেল জিয়া বলছি বলে। এই মেজর জেনারেল জিয়া যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, তার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ এগিয়েছে এবং সেই পথ ধরে বিএনপি এখন পর্যন্ত বাংলাদেশের গণমানুষের দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক প্রতিষ্ঠান। বন্ধুরা আমার, একজন মানুষের মৃত্যু যেমন তাকে সবকিছু থেকে বঞ্চিত করে ফেলে, একটা মৃতদেহের যেমন কোনো বাড়ি থাকে না, গাড়ি থাকে না, সম্পদ থাকে না, চাকরি থাকে না, ব্যবসা থাকে না, আত্মীয় থাকে না, বন্ধু থাকে না, একটা রাজনৈতিক দলও তেমন যখন তার রাজনৈতিক মৃত্যু হয় তখন তার কোনো বন্ধু থাকে না। যারা এই দেশের মানুষকে বঞ্চিত করেছিল, যারা এই দেশের মানুষকে খুন করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, লুণ্ঠন করেছে, পরনির্ভরশীল করেছে, পরাধীন করার চেষ্টা করেছে, তারা আজ
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবর্জনা মাত্র। তাদের কোনো মর্যাদার জায়গায় দেশে নাই। কিন্তু অন্য কেউ কেউ বিএনপির প্রতিদ্বন্দ্বী হওয়ার স্বপ্ন দেখছেন। বন্ধুরা আমার, বিএনপির একজন কর্মী হিসাবে আমি আল্লাহর কাছে শুকর করি যে এই বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের কারো চোখে চোখ রেখে কথা বলতে আমার কোনো সংকোচ হয় না, আমার কোনো দুর্বলতা হয় না, আমার কোনো কষ্ট হয় না। কারণ আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি একজন মুক্তিযোদ্ধার নেতৃত্বে রাজনীতি করেছি, আমি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা যা করেছেন আমি সেই দলের লোক। আমি সেই দল করি যে দেশ বাংলাদেশকে সমৃদ্ধ করেছে। আমি সেই দল করি যে দল বাংলাদেশের জনগণকে বারবার নতুন করে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছে, পথ দেখিয়েছে। আমি আপনাদেরকেও বলি, যারাই আজ রাজনীতিতে আমাদের প্রতিদ্বন্দ্বী বলে দাবি করেন, প্রতিপক্ষ বলে দাবি করেন, তাদের চোখে চোখ রেখে জিজ্ঞাসা করুন কোথায় ছিলেন 1971 সালে, যখন আমরা সবাই পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্যাতিত হচ্ছিলাম, আমাদের যুবকদের, ছাত্রদের ধরে ধরে খুন করা হচ্ছিল, আমাদের মা বোনকে নিপীড়ন করা হচ্ছিল, আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছিল। কোথায় ছিলেন আপনারা তখন? আমরা কোথায় ছিলাম সেটা শুনেন। আমি জানি কোনো জবাব দিতে পারবে না তারা। জিজ্ঞাসা করেন তাদের যে যখন একটা গণতান্ত্রিক সরকারকে উত্থান করে এরশাদ যখন ক্ষমতা দখল করেছিল, তার বিরুদ্ধে যখন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করছিলাম, লড়াই করছিলাম, তখন এই স্বৈরাচারের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে কথা বলে, আর সেই লড়াইয়ের ময়দান থেকে পিছনে হটে এরশাদের সঙ্গে নির্বাচনে কারা গিয়েছিল আর কারা জনগণকে দেওয়া প্রতিশ্রুতি মেনে নির্বাচন থেকে নিজেদের সরিয়ে রেখেছিল। বাংলাদেশের বহু রাজনৈতিক যোদ্ধা বলেছে বেগম খালেদা জিয়া এবং বিএনপি শেষ হয়ে গেল, অথচ ওই একটা সিদ্ধান্ত, ওই নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত বিএনপিকে 1991 সালে ক্ষমতায় নিয়ে এসেছে। কারণ আওয়ামী লীগ, জামায়াত ইসলাম তারা জনগণের সঙ্গে বেইমানি করে নির্বাচনে গেছে, বিএনপি যায় নাই। বিএনপি জনগণকে যে কথা দিয়েছে কথা রক্ষা করেছে। মানুষ বুঝেছে বিএনপি যা বলে তা করে। কোন চাপ, কোন লোভ, কোন মোহ বিএনপিকে তার পথচ্যুত করতে পারে না। সেই বিএনপি করি আমি, সেই জন্য আমি গর্বিত। বন্ধুরা আমার, গত 16টা বছর ধরে যে লড়াই চলেছে এই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে, এই লড়াইয়ে বহু বছর আমরা বহু দলকে পাশে পাই নাই, কিন্তু বিএনপি একটা দিনের জন্য এই আন্দোলন থেকে পিছু হটে নাই। এই বিএনপির রাজধানী থেকে আরম্ভ করে গ্রামের নেতা কর্মী, দল, অঙ্গদল, সহযোগী সংগঠনের নেতা কর্মী খুন হয়েছে, গুম হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মিথ্যা মামলা হয়রানি হয়েছে, কিন্তু লড়াইয়ের ময়দান পরিত্যাগ করে নাই। এই সেই বিএনপি, যে বিএনপি এত চাপ, এত লোভ, এত মোহ অগ্রাহ্য করে যারা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকেছে, দল পরিত্যাগ করে নাই কেউ। সেই বিএনপির একজন কর্মী হিসাবে আমি নিশ্চয়ই গর্বিত, 100 বার গর্বিত। চোখে চোখ রেখে বলেন তাদেরকে যে আপনাদের তো বহুদিন পাই নাই আশেপাশে, এখন
কত রকমের লোভ লালসা। এই দুনিয়ায় কিছু না হইলেও অন্য দুনিয়ায় অনেক কিছু পাওয়া যাবে। আর ভাই, অন্য দুনিয়া পাওয়ার জন্য আমরা সবাই ইবাদত বন্দেগী করি, প্রতিদিন করি, কিন্তু এই দুনিয়ায় এই দেশের দুস্থ জনগণ যারা দীর্ঘদিন ধরে পরিবর্তনের স্বপ্ন দেখছে, তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কি করা উচিত, এই কথা তো আর কেউ বলছেন না, বলছেন এই নেতা জনাব তারেক রহমান। শিক্ষা ক্ষেত্রে কি করা উচিত, কি করতে হবে বা কি করা হবে, স্বাস্থ্য ক্ষেত্রে কি করা হবে, ক্রীড়া ক্ষেত্রে কি করা হবে, নারীদের জন্য কি করা হবে, শিশুদের জন্য কি করা হবে, শ্রমিকদের জন্য কি করা হবে, কৃষকের জন্য কি করা হবে, এমনকি মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং অন্য ধর্মের উপাসনালয়ের যারা প্রধান, তাদের জন্য কি করা হবে, বিস্তারিত উনি জনগণের সামনে উপস্থাপন করছেন। মানুষ খুব ভালো বোঝে, দেশের মানুষ, তারা ঠিকই বিচার করবে। আর এই বিজয় দিবসের মাত্র 52-53 দিন পর জাতীয় নির্বাচন আসছে। এই মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে এগিয়ে চলুন। এই নির্বাচনে বিজয়ী ক্ষমতায় যাওয়ার জন্য না, যে জনগণকে ভালোবেসে আমাদের নেতা স্বাধীনতার ডাক দিয়েছিলেন, যে জনগণকে ভালোবেসে একজন সদ্য বিধবা, যিনি রাজনীতি করেন নাই কোনোদিন, ছোট সন্তানদেরকে তাদের লেখাপড়ার খোঁজ না রেখে জনগণের সাথে রাজপথে নেমে এসেছিলেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের দিকে তাকিয়ে, যিনি মা এবং একমাত্র ভাইকে পর্যন্ত দেখতে পারেন, দেখাশোনা করতে পারেন নাই, একমাত্র ভাইয়ের মৃত্যুর সময় তার পাশে থাকতে পারেন নাই, দেশের বাইরে ছিলেন, অথচ দলের জন্য কাজ করেছেন, তার অবদানের প্রতি স্বীকৃতি দেওয়ার জন্য আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি, লড়াইয়ের ময়দান অবতীর্ণ হই, জনগণের সমর্থন অর্জন করি এবং জনগণকে সাথে নিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হই। জনগণের কল্যাণের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে হবে। যেমন দুঃসময়ে দায়িত্ব গ্রহণ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেমন এরশাদের স্বৈরাচারী শাসনে একবার নিঃস্ব হয়ে যাওয়া বাংলাদেশকে পুনর্গঠনের দায়িত্ব নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তেমনি লুটপাট এবং দুর্নীতি অনাচারের মাধ্যমে এই দেশটাকে নিঃস্ব করে দেওয়ার অবস্থায় পুনরায় দায়িত্ব গ্রহণের জন্য আমরা যেন আমাদের নেতা জনাব তারেক রহমানকে সামনে পাই। এই আকাঙ্ক্ষা আমাদের থাকুক, আর এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা চমৎকার দিন আমাদের সামনে আসছে। আগামী 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর কি আছে, কি হবে ওই দিন? ওই দিন ঢাকা শহরে কি ইতিহাস সৃষ্টি হবে? গোটা বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করতে হবে ওই দিন ইনশাআল্লাহ। এই যে বিজয়ের ঢেউ, ওই ঢেউকে আমরা টেনে নিয়ে যাব 8ই ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত, আর সেই 12ই ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত, আর সেই নির্বাচনে বিজয়ের ঢেউ জনগণের কল্যাণে নিবেদিত করব আগামী 5 বছর ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ নজরুল ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী জননেতা ডক্টর আব্দুল মঈন খানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিজয় দিবসের আলোচনা সভায় আমাদের প্রধান অতিথি, আমরা সবসময় বলি তিনি 10,000 মাইল দূর থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন, আজকেও হয়তো তাই। কিন্তু আজকে আনন্দের সঙ্গে আমরা জানি
যে ইনশাআল্লাহ আগামী 25 তারিখে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে আমাদের সামনে তিনি উপস্থিত হবেন ইনশাআল্লাহ। এখানে উপস্থিত আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, এখানে আমাদের সামনে উপস্থিত বিএনপির নেতা কর্মীরা, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা, আপনারা সবাই দূর দূরান্ত থেকে অথবা ঢাকা শহর থেকে আজকে বিজয়ের আনন্দ উৎসব করার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা জানি আমাদের বাংলাদেশের যে ইতিহাস, দীর্ঘ 54 বছরের ইতিহাস, অনেক চড়াই উতরাইয়ের ভেতর দিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। 1971-এর 25শে মার্চের কালো রাতে যখন পাক হানাদার বাহিনী হায়নার মতো এই দেশের নিরীহ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, আপনারা একটু আগেই শুনেছেন, তখন কে প্রতিবাদ করেছিলেন? আওয়ামী লীগ, যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে থাকে, সেদিন তাদের ভূমিকা কি ছিল বলার অপেক্ষা রাখে না। সেদিন তারা কাপুরুষের মতো তারা পালিয়ে গিয়েছিল সীমানা টপকে। আজকে নতুন করে বলতে হয় যে কাপুরুষের আচরণ আমরা 2024 সালের 5ই আগস্ট আমরা পুনরায় দেখেছি, যখন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী পুনরায় কাপুরুষের মতো সীমানা টপকে পালিয়ে গিয়েছিলেন। এখানে বলতে হয় সেই কঠিন মুহূর্তে এই বাংলাদেশের সে সময় হয়তো 5 কোটি আমরা ছিলাম, 5 কোটি 6 কোটি মানুষের জন্য জীবন বাজি করে যিনি দাঁড়িয়েছিলেন, যিনি বলেছিলেন উই রিভোল্ট, যিনি বলেছিলেন I do hereby declare the independence of Bangladesh, তিনি ছিলেন আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, অন্য কেউ নন। কাজেই তার সেই ইতিহাস, যে ইতিহাস এই বাংলাদেশ সৃষ্টি করেছে, পৃথিবীর মানচিত্রে একটি নতুন দেশ সংযোজন করেছে। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে অপেক্ষা করেননি, তিনি সম্মুখ সমরে, তিনি একটি সেক্টর কমান্ডার হিসেবে সম্মুখ সমরে শত্রু সেনার মুখোমুখি হয়েছিলেন, যুদ্ধ করেছিলেন, যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং বিজয়ের বেশে বাংলাদেশে ফিরে এসেছিলেন। এই 16ই ডিসেম্বর বিজয় দিবস আমরা তখন থেকে উদযাপন করেছি। এখানে বলা বাহুল্য যে জিয়াউর রহমান সেদিন যুদ্ধে জয়লাভ করে বাংলাদেশের মানুষের অকুণ্ঠ শ্রদ্ধা নিয়ে বাংলাদেশে ফিরে এসেছিলেন, তিনি কিন্তু কোনো ক্ষমতার পদে আসীন হন নাই। পরবর্তীতে 72 থেকে 75 আমরা কি দেখেছিলাম? সেই আওয়ামী লীগ তারা কিভাবে এই দেশে বাকশাল কায়েম করেছিল, এদেশের মানুষের স্বাধীনতা আবার হরণ করেছিল, এদেশের মানুষের কথা বলার স্বাধীনতা হরণ করে নিয়েছিল এবং মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছিল। সংসদের ভেতরে মাত্র 11 মিনিটের ব্যবধানে তারা একদলীয় শাসন কায়েম করেছিল। একদলীয় শাসনের জন্য তো বাংলাদেশ সৃষ্টি হয়নি। আমরা বাংলাদেশ সৃষ্টি করেছিলাম কেন? কারণ আমরা উপলব্ধি করেছিলাম যে পাকিস্তানের যে অবকাঠামো, সেই অবকাঠামোর ভিতরে একটি গণতান্ত্রিক রাষ্ট্র সৃষ্টি করা প্রায় অসম্ভব, এবং সেই উপলব্ধি থেকে আমরা
স্বাধীন বাংলাদেশের কথা বলেছিলাম, যে বাংলাদেশে মানুষ কথা বলবে নির্ভয়ে, যে বাংলাদেশে মানুষ তাদের অর্থনৈতিক মুক্তি অর্জন করবে। অথচ আওয়ামী লীগ মানুষের, বাংলাদেশের কোটি কোটি মানুষের সেই আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দিয়ে গুটি কয়েক মানুষ, আওয়ামী লীগের তাদের দলের কিছু দুর্বৃত্ত, তারা এই দেশকে তারা দখল করে নিয়েছিল। এবং তার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন সেই স্বাধীনতার বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বাংলাদেশের মানুষ 7ই নভেম্বর 1975 সালে সিপাহী জনতার বিপ্লবের পরে পুনরায় বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য আহ্বান করে নিয়ে এসেছিল। এই ইতিহাস হচ্ছে স্বাধীন বাংলাদেশের ইতিহাস। আজকে আমরা লক্ষ্য করেছি যে 15 বছর, দীর্ঘ 15 বছর, 2009 থেকে 2024 কিভাবে আওয়ামী লীগ নতুন করে তারা এদেশে কায়েম করেছে একটি ফ্যাসিবাদ, এবং সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের নতুন প্রজন্ম যখন ফুঁসে উঠেছিল, এবং দীর্ঘ 15 বছর বিএনপি যখন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছিল, একটি বিস্ফোরণমুখ রাজনৈতিক পরিস্থিতি বিএনপি সৃষ্টি করেছিল। সেখানে তখন ছাত্র জনতা দেশলাইয়ের কাঠি দিয়ে একটি স্ফুলিঙ্গ জেলে দিয়েছিল, যা তখন বিস্ফোরণে পরিণত হয়, এবং সেই বিস্ফোরণের ফলশ্রুতিতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তাদের প্রধানমন্ত্রী পালিয়ে যেতে বাধ্য হয়। এটাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস। আমরা জানি স্বাধীনতার সংগ্রাম কোনো কুসুমাস্তীর্ণ পথে হয় না। এদেশে আমরা দেখেছি বারবার কিভাবে এদেশের মানুষের যে মৌলিক অধিকার সেগুলো কেড়ে নেওয়া হয়েছিল। এদেশের মানুষ বারবার সংগ্রাম করে সেই মৌলিক অধিকার ফিরিয়ে এনেছে। সর্বশেষ বিগত 24 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের পরে আপনারা দেখেছেন আমরা কিভাবে এদেশে নতুন করে একটি সংস্কার করে এদেশে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার পথে সামনের দিকে এগিয়ে চলেছি, এবং যার ফলশ্রুতিতে আগামী ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এখানে আমি বলবো যে আসুন আমরা অত্যন্ত ধৈর্য সহকারে শান্তিপূর্ণ উপায়ে আমরা সেই নির্বাচনের পথে এগিয়ে যাই। আমাদের যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে শিক্ষা, আমি বলবো তিনি কোনোদিন বিভাজনের রাজনীতি করেন নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শিক্ষা হচ্ছে ঐক্যের রাজনীতি। বাংলাদেশের মানুষের কল্যাণে সেই 1971 সালের 25শে মার্চের কালো রাত্র থেকে যে অমোঘ বাণী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের মানুষের জন্য দিয়ে গিয়েছেন, এটা ছিল মুক্তির বাণী, স্বাধীনতার বাণী এবং ঐক্যের বাণী। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এদেশের কল্যাণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং এদেশে আমরা গণতন্ত্র আমরা ফিরিয়ে আনি। পাশাপাশি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করছি। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী সাবেক মেয়র জনতা মির্জা আব্বাসকে।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিজয় দিবসের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত লড়াকু ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই এই যে আজকে বিজয় দিবস, এই বিজয় দিবসের জন্য কাকে আমাদের প্রথম স্মরণ করতে হয়? পরম দয়ালু করুণাময় আল্লাহ তাআলার পরে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করতে হয় প্রথমেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমরা যুদ্ধ করেছি, এ দেশের মানুষ যুদ্ধ করেছে, দেশ স্বাধীন হয়েছে। সেই কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে আমি প্রথমেই স্মরণ করতে চাই। অতঃপর বাংলাদেশের যে সকল মুক্তিযোদ্ধা ভাইয়েরা প্রাণ দিয়েছেন দেশের স্বাধীনতার জন্য, আমাদের যে সকল মা বোনদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমি তাদের প্রতি আজকে সম্মান জ্ঞাপন করছি। আমার যে সমস্ত সহযোদ্ধা ভাইয়েরা এখনো আহত অবস্থায় দিন গুজরান করছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, বহু কষ্টের পর, বহু দুঃখের পর, বহু যুদ্ধের পর, বহু রক্তের পর এই স্বাধীনতা আমাদের অর্জন করতে হয়েছে। অনেকে ভাবেন, অনেকে বলেন তারা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছেন। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই স্বাধীনতা কারো দয়ার দান নয়, এটা বাংলাদেশের মানুষের অর্জিত স্বাধীনতা। নজরুল ভাই বলে গেছেন কিছুক্ষণ আগে যে উনি খুব গর্ব করেন এই বিষয়টা নিয়ে। আমি এসে গর্বের কথা বলতে চাই না, কারণ আমিও সেই গর্বের একজন অংশীদার। সুতরাং আমি কথা রিপিট করতে চাই না। তারপরেও চলেই আসবে। মঞ্চে যারা আছেন, তার বাইরেও সামনে যারা আছেন, যারা আমার বক্তব্য শুনছেন কিংবা মিডিয়ায় শুনবেন, আমার যে নতুন প্রজন্ম তারা হয়তো অনেকেই জানেন না। তারা আজকে গল্প শুনতে চান না, ইতিহাসও পড়েন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, এই কথা তো সত্যি। এবং ঘোষণা দিয়ে উনি কি ঘুমিয়েছিলেন? উনি কি করেছিলেন? উনি যুদ্ধ করেছেন। এবং বাংলাদেশে যে কটি সেক্টর ছিল, এটা আমার অবশ্য আমি নিজে দেখি নাই, এটা আমি শুনেছি। এটা মেজর হাফিজ সাহেব ভালো করে বলতে পারতেন আমার চাইতে। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সঙ্গে যুদ্ধ করেছেন, সঙ্গে ছিলেন। সকল সেক্টর কমান্ডারদের অফিস ছিল ভারতের সীমানার ভিতরে। একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অফিস ছিল বাংলাদেশের অভ্যন্তরে। এবং এই বাংলাদেশের অভ্যন্তরে থেকে তিনি নিজ হাতে অস্ত্র নিয়ে বাংকারে বসে যুদ্ধ করেছেন, মাঠে ঘাটে যুদ্ধ করেছেন। আমরা তার আজকে গর্বিত সৈনিক। বাংলাদেশে যে কয়েকজন লোক এখন পর্যন্ত বেঁচে আছেন, তার মধ্যে আমি অন্যতম একজন। মনে করি নিজেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা আমি নিজ কানে শুনেছি। এই স্বাধীনতার ঘোষণা নিয়ে আওয়ামী লীগ কত খেলাধুলা করেছে আপনারা জানেন কিনা আমি জানি না। সেই চট্টগ্রামে কোন হান্নান সাহেব নাকি শেখ মুজিব সাহেব লিখে দিয়ে গেছিলেন এবং উনি নাকি ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম থেকে। আমাদের ভাবতে ভাল লাগে, বলতে ভাল লাগে, আমরা বুকে টোকা দিয়ে বলতে পারি স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছিলেন। এটার জন্য আমাদের কোনো মিথ্যার আশ্রয় নিতে হয় না। অকপটে মুখ খুলে বলতে পারি, বুক খুলে বলতে পারি
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক এবং তিনি এদেশে থেকে যুদ্ধ করেছেন। এর অংশীদার অন্য কেউ হতে পারে না। কারণ ওই যে কিছুক্ষণ আগে বলেছেন না আমাদের হাফিজ ভাই, থিয়েটার রোড আর থিয়েটার এবং সার্কাস এই দুটোই করেছেন ভারতে বসে বসে আওয়ামী লীগের লোকেরা। আর এই দেশের মানুষ এই দেশে বসে যুদ্ধ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে বসে এই দেশেই যুদ্ধ করেছে। উনি পালিয়ে যান নাই, কেউ ভারতেও যান নাই। প্রিয় ভাইয়েরা, স্বাধীনতার বহু বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিশানা বাংলাদেশের মানুষের মন থেকে মুছে দেওয়ার জন্য আওয়ামী লীগ প্রকল্প গ্রহণ করলো। কিন্তু বাংলাদেশের মানুষের মন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে মুছে ফেলা যায় নাই। ইতিহাস থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মুছে ফেলা যাবে না। বাংলাদেশ যতদিন স্বাধীন থাকবে, ইতিহাস ততদিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা বলবে। আওয়ামী লীগ না বলতে পারে, জামাত না বলতে পারে, কিন্তু বিএনপি এবং এদেশের মানুষ এদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে জানবে। এটা বাস্তবতা। আজকের আমি অনেক দূরে থেকে 71 থেকে আমি একটু 23-24 পর্যায়ে চলে আসি, নাহলে অনেক দেরি হয়ে যাবে। ওখান থেকে হাইটে আসতে গেলে অনেক সময় লাগবে, আমি একটু অন্যভাবে চলে আসি। আজকে এরপর 17 বছর আমরা আওয়ামী লীগের অধীনের থেকে আওয়ামী লীগকে অপসারণের জন্য যুদ্ধ করেছি রাজপথে। অনেক ভাই বোন শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। আমরাও মৃত্যুর ঝুঁকি নিয়ে জেল জুলুম খেটে এতটা বছর কখনো পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে, কখনো পরিবারের মধ্যে থেকে, কখনো জেলে, কখনো রাজপথে থেকে আমরা যুদ্ধ করে যখন শেষ সময় আসছে, একটা তীব্র আন্দোলনের মুখে এই সরকারের পতন ঘটেছে। অনেকে এককভাবেই সরকারের পতনের দাবি করে। আবার কি বলে জানেন? আবার বলে 17 বছর আপনারা কোথায় ছিলেন? কাকে জিজ্ঞেস করে? বিএনপিকে। সবচেয়ে হাসি পায়, আরে এই 17 বছর তোমরা কোথায় ছিলা? আমি এটা জানতে চাই। তোমরা যদি মাঠে থাকতো তাহলে তো আমাদের মাঠে দেখতে পেতে, কারণ আমরা তো মাঠেই ছিলাম। আমরা কখনো মাঠে, আমরা কখনো জেলে, আমরা কখনো কোর্টে, আমরা কখনো আত্মগোপনে। আমরা তো এভাবেই ছিলাম। তো আজকে একটা সুযোগ এসেছে, সময় এসেছে দেশটাকে নতুন করে পুনর্গঠন করার জন্য। সব তো আপনাদের সামনে বলা যাবে না, সময়ও নাই। আমাদের নেতা তারেক রহমান সাহেব অনেকে বলেন লন্ডনে বসে আছেন, আসেন না কেন ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেন। কিন্তু উনি তো লন্ডনে বসে নেই ভাই, উনি তো কাজ করছেন। উনি তো ওখানে বসে কাজ করছেন, এই দেশের মানুষ নিয়ে উনি ভাবছেন। কিছুদিন আগে আমাদের স্থায়ী কমিটির 2টি মিটিংয়ে পরপর উনি কয়েকটি প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন। এই দেশের মানুষের জন্য কি করা যাবে, সেখান থেকে কোনো মানুষ বাদ পড়ে নাই। সকল মানুষের, সর্বস্তর মানুষের জন্য তিনি চিন্তা ভাবনা করেছেন। আপনার লিফলেটগুলো কদিনের মধ্যে পাবেন, হয়তো অনেকে পেয়েও গেছেন, আপনারা হয়তো দেখে থাকবেন যে চিন্তা ভাবনা কতটুকু তিনি করেছেন, যেগুলো আমরাও কখনো ভাবি নাই। আমরা শুধু নির্বাচন নিয়ে ভাবছি, আর উনি ভাবছেন দেশ এবং দেশের মানুষকে নিয়ে। সেই তারেক রহমান হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি আমি বিশ্বাস করি। এই দেশের মানুষকে যেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দিয়েছেন, জীবন দিয়ে গেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমনি এ দেশে মানুষকে ভালোবেসে মানুষের জন্য কাজ করেছেন, আজকে আমাদের একটাই চেয়ারম্যান তারেক রহমান তাই করছেন। আমরা তার আগমনের অপেক্ষায় আছি। ইনশাল্লাহ উনি আসবেন 25 তারিখে। আমরা ওনার সঙ্গে দেখা করবো কয়েকজন লোক মিলে, কি বলেন? তাই না? কজন যাবো বলেন?